হ্যালো শিক্ষার্থীরা, বেসিক কেমিস্ট্রি ক্লাসের সমযোজী বন্ধন লেকচারে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমরা আয়নিক বন্ধন সম্পর্কে জানছি। এই ক্লাসে আমরা সমযোজী বন্ধন সম্পর্কে জানব। তো সমযোজী বন্ধন, ধাতুর এখানে কোনো কাজ নাই। আমরা গত ক্লাসে ধাতু এবং অধাতু সম্পর্কে জানছি। ধাতু ইলেকট্রন দান করতেছিল, অধাতু ইলেকট্রন গ্রহণ করতেছিল, এই দুইজনে মিলে আয়নিক বন্ধন তৈরি করতেছিল। তো আমাদের এই সমযোজী বন্ধনে ধাতুর কোনো কাজ নাই। এখানে যারা বন্ধন করবে তারা সবাই হচ্ছে অধাতু। ব্যাপারটা কিরকম আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো যে আমি প্রথমে বলে দিচ্ছি, কোভালেন্ট বন্ড মানে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন এই তো সমযোজী বন্ধন হবে হচ্ছে দুইটা অধাতুর মধ্যে। দুইটা কিসের মধ্যে? দুইটা অধাতুর মধ্যে যে বন্ধন সম্পন্ন হয় তাকে আমরা বলবো সমযোজী বন্ধন। তার মানে এখানে ইলেকট্রনের দান হবে না। এখানে ইলেকট্রনের দান হওয়া সম্ভব না, কারণ ইলেকট্রন দান করে কে? ইলেকট্রন দান করে ধাতু। যেহেতু এখানে ধাতু নাই, তাহলে এখানে ইলেকট্রন দান হবে না। তো ইলেকট্রন দানই যদি না হয়, ইলেকট্রনটি গ্রহণ হবে? গ্রহণও হবে না। তার মানে প্রথম বেসিক যে কথাটা সেটা হচ্ছে সমযোজী বন্ধনে এই ইলেকট্রনের আদান প্রদান হবে না, কারণ এখানে ধাতু নাই। ধাতু ইলেকট্রন না, ধাতু যদি নাই থাকে ইলেকট্রন দিবে কে? দেওয়ার মতো কেউ নাই। তো দেওয়ার মতো যদি কেউ না থাকে, নেওয়ার মতো নিশ্চয়ই কেউ নাই। তার মানে আয়নিক বন্ধনে যেরকম ইলেকট্রন আদান প্রদান হচ্ছিল, সমযোজী বন্ধনে ইলেকট্রনের আদান প্রদান হয় না। তাহলে কি হয়? ইলেকট্রনের শেয়ার হয়। তো শেয়ার ব্যাপারটা আমরা একটু পরেই জানবো। তার আগে আমরা একটা সমযোজী বন্ধনের এক্সাম্পল দেখি। খেয়াল কর, আমি ধরে নাও যে দুইটা অধাতু আঁকতেছি। খেয়াল করে, এই হচ্ছে আমার হাইড্রোজেন, যার একটা ইলেকট্রন আছে। তাকে কেন অধাতু বলতেছি? কারণ সে আরেকটা ইলেকট্রন চাই। সে চায় কার মতো হতে? সে চায় হিলিয়ামের মতো হতে। তাহলে তার সর্বশেষ শক্তি স্তর ফিল আপ করার জন্য সে এই জায়গায় একটা ইলেকট্রন চাচ্ছে। তাহলে এই জন্য তাকে আমি বলতে পারি সে হচ্ছে একটা অধাতু। আবার পাশে যদি আমি আরেকটা হাইড্রোজেন আঁকি, খেয়াল কর, পাশে যদি আমি আরেকটা হাইড্রোজেন আঁকি, এই হাইড্রোজেনও চাচ্ছে কার মতো হতে? হিলিয়ামের মতো হতে। তাহলে এরা দুইজনই চাচ্ছে একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু এই জায়গাটার এই সিনারিওর মধ্যে ইলেকট্রন দেওয়ার মতো কেউ নাই। এই যে হাইড্রোজেনকে ইলেকট্রন দিবে বা এই হাইড্রোজেনকে ইলেকট্রন দিবে, এরকম দেওয়ার মতো ইলেকট্রন, দেওয়ার মতো কোনো পরমাণু যেহেতু নাই, ফলে এরা যেটা করবে সেটা হচ্ছে এরা কাছাকাছি চলে আসবে। এরা কাছাকাছি চলে আসবে। কাছাকাছি চলে আসলে খেয়াল করো, এই হাইড্রোজেনের ইলেকট্রন ধরে নাও এটা, আর এই হাইড্রোজেনটা যদি কাছাকাছি চলে আসে, এই হাইড্রোজেনটার ইলেকট্রন ধরে নাও এটা। তাহলে ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা দুইজনে ইলেকট্রনটা কি করলো? শেয়ার করলো। কিভাবে শেয়ার করলো? খেয়াল করো, এই হাইড্রোজেন, তার ইলেকট্রন ছিল একটা, এই হাইড্রোজেনের ইলেকট্রন ছিল কয়টা? একটা। তাহলে এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা দুইজনে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তাদের কিন্তু তোমার সর্বশেষ শক্তি স্তরটা কি হয়ে গেল? ফিল আপ হয়ে গেল, সমস্যাটা সলভ হয়ে গেল। তো এই ব্যাপারটাকে, এই পুরো ব্যাপারটাকে যদি একটা অ্যানালজির মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবা। খেয়াল করো, ধরে নাও, ধরে নাও যে এখানে একটা বিল্ডিং আছে। ধরে নাও এই জায়গায় একটা বিল্ডিং আছে, এই হচ্ছে একটা বিল্ডিং, এটা হচ্ছে এ বিল্ডিং ধরে নাও। তো এই এ বিল্ডিং এর স্বাভাবিকভাবে আমরা জানি যে এই তোমার সিটি কর্পোরেশনের নিয়ম আছে যে বিল্ডিং পাশে আসে, বিল্ডিং এর পাশে কি থাকতে হয়? খালি জায়গা থাকতে হয় কিছু পরিমাণ। এই বাতাসের ফ্লো ঠিক থাকার জন্য খালি জায়গা থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আরেকটা বিল্ডিং পাশে, যেটা হচ্ছে বি বিল্ডিং। এই যে এটা হচ্ছে বি বিল্ডিং, এই এই হচ্ছে বি বিল্ডিং। তো বি বিল্ডিং এর মালিকও কিছু পরিমাণ জায়গা খালি রাখছে, এ বিল্ডিং এর মালিকও কিছু পরিমাণ জায়গা কি রাখছে? খালি রাখছে। এখন এই খালি যে জায়গাটা আছে, এই খালি জায়গাটা যখনই বিল্ডিং এর মালিক এই যে তার যে খালি জায়গাটা আছে, এই যে এতটুকু যে খালি জায়গাটা আছে তার, সেটার দিকে যখন তাকায় তার একটু মন খারাপ হয়। কেন? কারণ এই জায়গাটা আসলে এতটুকু এতটুকু পরিমাণ জায়গা, যে এই জায়গাটা যদি আরেকটু বড় হইতো, সে একটা কার অথবা একটা সিএনজি সেটা দিয়ে ঢুকাইতে পারতো, ফলে তার জীবনটা একটু সহজ হইতো। আবার একইভাবে বি বিল্ডিং এর মালিকও যখন তার ছেড়ে যাওয়া জায়গাটাতে সে যতটুকু জায়গা ছাড়ছে, ততটুকু জায়গার দিকে যখন তাকাচ্ছে, তখন সেও বলতেছে, ইস, এতটুকু জায়গা আছে, যদি আরেকটু বড় রাখতাম তাহলে একটা সিএনজি বা একটা গাড়িকে আমি কি করতে পারতাম? এখানে পার্কিং করতে পারতাম। তো এই যে দেখো একটা সমস্যা, এই বিল্ডিং এর মালিকের একটা সমস্যা, এই বিল্ডিং এর মালিকের একটা সমস্যা। এই সমস্যাকে সলভ করার জন্য তারা করলো, তারা বললো যে আমরা এই দুইটা জায়গায় শেয়ার করব। মানে কিরকম? যে এই যে ব্যারিয়ারটা তারা তুলে দিল, ফলে এই জায়গাটা সে ওর সাথে শেয়ার করছে, আর এ বিল্ডিং এর মালিক তার জায়গাটা বি বিল্ডিং এর মালিকের সাথে শেয়ার করছে। শেয়ার করার ফলে এই জায়গাটা এখন দুইজনের মিলে এই জায়গাটা এখন বড় হয়ে গেল না? তাহলে এ বিল্ডিং এর মালিক এখন দাবি করতে পারে, মানে মনে করো এ বিল্ডিং এর ঘরের মধ্যে মেহমান আসছে, তো মেহমানকে সে মনে করো ছাদে তুলে বললো, এই যে দেখেন আমাদের বিল্ডিং এর মাঝখানে যে খালি জায়গাটা আছে এটা আসলে আমাদের, এরকম দাবি করতে পারে চাইলে।
আবার ধরে নাও যে বিল্ডিং এর মধ্যে মেহমান আসলো, তার ঘরের মধ্যে আত্মীয় স্বজন আসলো, সেও তাদেরকে গর্বের সাথে ছাদের উপরে তুলে বলল যে এই যে দেখেন মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা আসলে আসলে কার, এটা আসলে আমার। তো তারা এভাবে উপরে চাইলে দাবি করতে পারে। এবং এখানে ব্যাপার যেটা সলভ হইলো সেটা হচ্ছে তাদের আগে দুইজনে যখন আলাদা আলাদা ছিল তখন তাদের প্রবলেম সলভ হচ্ছিল, কিন্তু যখনই তারা জায়গাটা শেয়ার করলো তখন জায়গাটা বেড়ে গেল। ফলে জায়গাটা বেড়ে যাওয়ার কারণে কি হইলো, তাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। হাইড্রোজেনের ব্যাপারটা একটু খেয়াল করো তো, এটার সাথে একটু কম্পেয়ার করে দেখো তো। হাইড্রোজেনের ইলেকট্রন ছিল একটা, এই হাইড্রোজেনের ইলেকট্রনও ছিল একটা। এই হাইড্রোজেনও মন খারাপ, এই হাইড্রোজেনও মন খারাপ, কারণ তাদের একটা ইলেকট্রন আছে, আরেকটা ইলেকট্রন দরকার। তো এই সিনারিওতে তো ইলেকট্রন দেওয়ার মতো কেউ নাই। তাহলে তারা কি করবে, বিল্ডিং এর মালিক যেরকম জায়গা শেয়ার করছে, তারা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এই ইলেকট্রনগুলো যখন কাছে চলে আসবে, খেয়াল করো, এটা হচ্ছে সোডিয়ামের হাইড্রোজেনের এই ইলেকট্রনটা, আর এই হাইড্রোজেনটা যখন কাছে চলে আসবে এটা হচ্ছে এই হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে খেয়াল করো, এই ইলেকট্রন দুইটা এই হাইড্রোজেন দাবি করবে তার নিজের, যেরকম এই বিল্ডিং এর মালিক এই পুরো জায়গাটা নিজের দাবি করতেছে এবং একটু ফ্লেক্স নেওয়ার চেষ্টা করতেছে। তাহলে এই হাইড্রোজেন তার এই দুইটা ইলেকট্রনই নিজের দাবি করবে। তাহলে নিজের দাবি করে সে কিসের মতো হয়ে গেছে আংশিক, এটা যদি বাদ দাও, বাদ দিয়ে যদি চিন্তা করো, এটা দেখতে অনেকটা কিসের মতো, হিলিয়ামের মতো হয়ে গেছে। তাহলে সে খুশি, সে এরকম ইমোজি থেকে তার ইমোজিটা হয়ে যাবে এরকম, সে খুশি হয়ে গেছে। আবার এই হাইড্রোজেনও দাবি করতে পারে যে এই দুইটা ইলেকট্রন তার। তাহলে এভাবে করে চিন্তা করে দেখতে পারো যে এই ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এই হাইড্রোজেনও কি হয়ে গেছে, তার যে সবার বাইরে শক্তি স্তরে যার দুইটা ইলেকট্রন থাকা দরকার, সে যে হিলিয়ামের মতো হতে চায়, সে হিলিয়ামের মতো হয়ে গেল। তাহলে তার স্মাইলিটাও এরকম হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, যে সমযোজী বন্ধন হচ্ছে মূলত দুইটা অধাতুর মধ্যে বন্ধন হবে, এবং অধাতুরা যেহেতু ইলেকট্রন গ্রহণ করতে চাই এবং এখানে যেহেতু ইলেকট্রন দেওয়ার মতো কেউ নাই, তখন তারা কি করে, ইলেকট্রন শেয়ার করে। তো ইলেকট্রন শেয়ার করলে যেটা হয়, বিল্ডিং শেয়ার করার মাধ্যমে, জায়গা শেয়ার করার মাধ্যমে যেমন বেড়ে গেছে, সেরকম তারা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তাদের ইলেকট্রন বেড়ে গেছে। শুরুতে একটা একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রন শেয়ার করার পরে দুইজনের কাছে কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। তাহলে এই ব্যাপারটাই হচ্ছে আমরা মূলত বলতে পারি যে সমযোজী বন্ধনে ঘটে। তাহলে সমযোজী বন্ধন হচ্ছে মূলত, যদি বলতে চাই, সেটা হবে এরকম যে দুইটা অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা বলতে পারি সমযোজী বন্ধন। তাহলে আমরা আরো কিছু সমযোজী বন্ধনের এক্সাম্পল দেখবো। তার আগে আমি সমযোজী বন্ধন কাকে বলে ব্যাপারটা একটু লিখে দিচ্ছি, খেয়াল কর। তাহলে সমযোজী বন্ধন হচ্ছে এক কথায় অধাতু সমূহ, অধাতু সমূহ ইলেকট্রন আদান প্রদান না, কিন্তু আদান প্রদান হচ্ছে আয়নিক বন্ধনে হয়। তাহলে অধাতু সমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি বন্ধন গঠন করবে, সমযোজী বন্ধন গঠন করবে, সমযোজী বন্ধন গঠন করবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সমযোজী বন্ধনের মূল ব্যাপার। তাহলে আমরা আরো কিছু সমযোজী বন্ধনের এক্সাম্পল দেখতে পারি। ধরে নাও আমি একটা কার্বন নিলাম, এই হচ্ছে আমার কার্বন। তাহলে কার্বন হচ্ছে 6, আমি জানি। তাহলে কার্বন হচ্ছে 6, 1 2 3 4 5 6, এই হচ্ছে ব্যাপার। তো আমি কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন করতে চাই, এই হচ্ছে আমার হাইড্রোজেন। কার্বনের সাথে আমি হাইড্রোজেনের বন্ধন করতে চাই। এখন সমস্যাটা কি দেখো, সমস্যাটা হচ্ছে কার্বন চাইতেছে তার এখানে আরো কয়টা ইলেকট্রন আসুক, 4টা ইলেকট্রন আসুক। মানে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় সে চাচ্ছে আরো 4টা ইলেকট্রন আসুক। তাহলে কার্বন চাচ্ছে তার 4টা ইলেকট্রন লাগবে। তাহলে কার্বন এখানে কি হিসেবে কাজ করতেছে, অধাতু হিসেবে কাজ করতেছে। একইভাবে হাইড্রোজেন চাচ্ছে তার এখানে একটা ইলেকট্রন আসুক, সে হিলিয়ামের মতো হতে চাই, তাহলে সেও অধাতু হিসেবে কাজ করতেছে। তো এও অধাতু, এও অধাতু, তাহলে এখানে সমযোজী বন্ধনটা সম্ভব। তো অধাতুরা কি ইলেকট্রন আদান প্রদান করবে না, তারা কি করবে, ইলেকট্রন শেয়ার করবে। তো এখন খেয়াল করো, এখানে যেহেতু হাইড্রোজেন একটা আছে, হাইড্রোজেন একটা এই জায়গায় এসে একটা ইলেকট্রন শেয়ার করলো কার সাথে, কার্বনের সাথে। তাহলে যেটা হইলো, কার্বনের এই জায়গাটা ফিক্সড হয়েছে, এই জায়গাটা সলভ হয়েছে কার্বনের, এবং হাইড্রোজেনের সলভ হয়েছে। হাইড্রোজেন এখন কি করতে পারবে, এই দুইটা ইলেকট্রন নিজের দাবি করতে পারবে। নিজের দাবি করে সে কার মতো হয়ে গেছে, হিলিয়ামের মতো হয়ে গেছে। এখন হাইড্রোজেন একটা নিলে তো হবে না, আমার এই জায়গায়ও হাইড্রোজেন লাগবে, এখানেও হাইড্রোজেন লাগবে, 4টা হাইড্রোজেন নেওয়া লাগবে এই পুরো ব্যাপারটাকে সলভ করার জন্য। কারণ কার্বন একটা ইলেকট্রন শেয়ার করতে চাচ্ছে না, কার্বন চাচ্ছে তার চারপাশে যে সিঙ্গেল ইলেকট্রন গুলো আছে 4টা, এই সবগুলো হাইড্রোজেনের সাথে শেয়ার করতে। তাহলেই কার্বনের প্রবলেমটা সলভ হবে। তাহলে এখানে আরেকটা হাইড্রোজেন যদি আসে, সে কি করলো, আরেকটা ইলেকট্রন শেয়ার করলো। এখানে আরেকটা হাইড্রোজেন আসলো, সেও কার্বনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করলো। এখানে আরেকটা হাইড্রোজেন আসলো, সেও কার্বনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে খেয়াল করো, কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন এসে প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করছে, আর আরেকটা ইলেকট্রন শেয়ার করছে কার্বন। তাহলে একটা ইলেকট্রন হাইড্রোজেনের, একটা ইলেকট্রনের কার্বনের। ফলে এই দুইটা কার্বন মিলেমিশে এই দুইটা কার্বন দাবি এখন কার্বনও করতে পারবে, আবার এই দুইটা ইলেকট্রনের দাবি হাইড্রোজেনও করতে পারবে। একইভাবে এই দুইটা ইলেকট্রনের দাবি কার্বন করতে পারবে, আবার এই দুইটা ইলেকট্রনের দাবি
হাইড্রোজেন করতে পারবে। ফলে হাইড্রোজেনগুলো দেখতে কার মতো হয়ে গেছে? হিলিয়ামের মতো হয়ে গেছে। আর কার্বনটা দেখতে কার মতো হয়ে গেছে? কার্বনটা দেখতে, কার্বনের যেহেতু সর্বশেষ শক্তি স্তর ফিল আপ, সে এখন নিয়নের মতো হয়ে গেছে। তাহলে ইলেকট্রন শুধু আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সম্ভব সেটা না, ইলেকট্রন শেয়ারের মাধ্যমেও কি হতে পারে? বন্ধন হতে পারে। তাহলে এই হচ্ছে আমরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিভাবে বন্ধন হয় সেটা আমরা একটু দেখে নিলাম। তাহলে আমরা কিছু বেসিক ব্যাপার আলোচনা করি। যেহেতু এখানে ইলেকট্রনের আদান প্রদান হয় না, ইলেকট্রনের দান হলে, সোডিয়াম যখন ইলেকট্রন দান করতো তখন ক্যাটায়নে রূপান্তর হইতো, যখন ইলেকট্রন কেউ গ্রহণ করত তখন সে অ্যানায়নে রূপান্তর হইতো। কিন্তু যেহেতু সমযোজী বন্ধনে কেউ ইলেকট্রন আদান প্রদান করতেছে না, এরা ইলেকট্রন শেয়ার করতেছে, ফলে এখানে কোনো ধরনের আয়ন তৈরি হবে না, এখানে কোনো ধরনের আয়ন তৈরি হবে না। তাহলে এটা আমরা একটু বুঝে নিলাম। তাহলে ইলেকট্রন শেয়ারের ফলে এই যে বন্ধনটা হচ্ছে, এই বন্ধন থেকে, সমযোজী বন্ধন থেকে আমাদের আরেকটা কনসেপ্ট চলে আসে। সেই কনসেপ্টটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, বন্ধন জোড় ইলেকট্রন কয়টা। তো সেই ব্যাপারটা বোঝার জন্য আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। তাহলে আয়নিক বন্ধনে কিন্তু এই মুক্ত জোড় বন্ধন জোড়ের কোনো কনসেপ্ট নাই, কারণ আয়নিক বন্ধনে তো ইলেকট্রন শেয়ার হয় না, ফলে এরকম জোড় আসলে তৈরি হয় না। কিন্তু সমযোজী বন্ধনে যেহেতু ইলেকট্রন এরকম জোর জোর তৈরি করে, এই জন্য সমযোজী বন্ধন থেকে প্রায় সময় এই প্রশ্নটা আসে যে এই যৌগটার মধ্যে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, কয়টা বন্ধন জোড় ইলেকট্রন আছে। তো এই মুক্ত জোড় আর বন্ধন জোড় কনসেপ্টটা মূলত সমযোজী যৌগ থেকে আসে। তো এই জন্য আমরা এই মুক্ত জোড় আর বন্ধন জোড়ের কনসেপ্টটা বোঝার জন্য আমরা আরেকটা সমযোজী যৌগের এক্সাম্পল দেখার চেষ্টা করি। তাহলে খেয়াল করো, আমরা আরেকটা আঁকার চেষ্টা করি। খেয়াল কর, তো আমি ধরে নাও যে এই ফসফরাস ট্রাইক্লোরাইড আঁকতে চাই, এই যে এই যৌগটা আমি আঁকতে চাই, এই যৌগটা। তো আমি প্রথমে ফসফরাস আঁকতেছি। খেয়াল করো, এই হচ্ছে আমার ফসফরাস। ফসফরাস 15তে আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই হচ্ছে ফসফরাস। তো এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে ক্লোরিন আঁকতে হবে আমাকে। তাহলে ক্লোরিন আঁকতেছি আমি 17তে ক্লোরিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ক্লোরিন বলতেছে তার একটা ইলেকট্রন লাগবে, তাহলে ক্লোরিন কিন্তু অধাতু। ফসফরাস বলতেছে তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4 5, 5টা ইলেকট্রন আছে। তার অষ্টক পূরণ হওয়ার জন্য এখানে একটা ইলেকট্রন দরকার, এখানে একটা ইলেকট্রন দরকার, এখানে একটা ইলেকট্রন দরকার। তাহলে সেও কিন্তু অধাতু হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে ফসফরাস অধাতু হিসেবে কাজ করতেছে, ক্লোরিন অধাতু হিসেবে কাজ করতেছে। কেন? কারণ দুইজনেরই ইলেকট্রন লাগবে। তাহলে যেহেতু দুইজনই এখানে অধাতু, তারা কিভাবে বন্ধন করবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে একটা ক্লোরিন এই জায়গায় যদি ইলেকট্রন শেয়ার করে, তার ইলেকট্রনটা যদি এই জায়গায় শেয়ার করে, তাহলে ক্লোরিনের প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু ফসফরাসের এই জায়গার প্রবলেম সলভ হইলেও এই জায়গার প্রবলেম কিন্তু থেকে যাবে, এই জায়গার প্রবলেমও কিন্তু থেকে যাবে। এই জন্য ক্লোরিন কয়টা নিতে হবে বলতো? এখানের জন্য একটা ক্লোরিন, এখানের জন্য একটা ক্লোরিন, এবং এখানের জন্য একটা ক্লোরিন। তাহলে ক্লোরিন লাগবে কয়টা? ক্লোরিন লাগবে 3টা। তাহলে আমি একটা কাজ করি, তো ক্লোরিন এখানে 3টা আঁকতেছি। খেয়াল কর, তোমাদের একটু বুঝানোর, এই যে দেখো ক্লোরিন, এই 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমি এটাকে এভাবে করে রাখতেছি 11 12 13, এই যে 14 15 16, এই যে 17। ক্লোরিনের 17টা ইলেকট্রন দিয়ে দিলাম। তো 17 ইলেকট্রন দিতে গিয়ে এখানে এই জায়গায় যে বন্ধনটা হয়েছে খেয়াল করো, এখানে একটা ইলেকট্রন দান করছে ফসফরাস, আর সরি, একটা ইলেকট্রন শেয়ার করছে ফসফরাস, আর একটা ইলেকট্রন শেয়ার করছে ক্লোরিন। ঠিক একইভাবে এই জায়গায় যদি আমি আঁকার চেষ্টা করি, খেয়াল করো, ক্লোরিন 1 2 3 4 5 6 7 8 9 10, এই জায়গায় হবে জিনিসটা দেখতে এরকম, এই যোগ। তাহলে এই জায়গায় একটা ইলেকট্রন ফসফরাস শেয়ার করছে, একটা ইলেকট্রন ক্লোরিন শেয়ার করছে। আবার খেয়াল করো, এই জায়গায় যদি আমি আঁকতে চাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই যে 17টা ইলেকট্রন দিলাম ক্লোরিনের। তাহলে খেয়াল করো, এখন ব্যাপারটা কি হয়েছে একটু খেয়াল করো। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে ফসফরাসের 3 জায়গায় বন্ধন হয়েছে। প্রত্যেকটা বন্ধনেই ফসফরাসের একটা করে ইলেকট্রন আছে এবং ক্লোরিনের একটা করে ইলেকট্রন আছে। তাহলে একটা ইলেকট্রন ফসফরাস দিল, একটা ইলেকট্রন ক্লোরিন দিল, তারা ইলেকট্রন শেয়ার করে কি করলো? সমযোজী বন্ধন তৈরি করলো। তো সমযোজী বন্ধনটা কোন কোন জায়গায় হয়েছে খেয়াল করো। এই জায়গায় একটা বন্ধন হয়েছে ফসফরাস এবং ক্লোরিনের মধ্যে, এই জায়গায় একটা বন্ধন হয়েছে ফসফরাস এবং ক্লোরিনের মধ্যে, এই জায়গায় একটা বন্ধন হয়েছে ফসফরাস এবং ক্লোরিনের মধ্যে। তো তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো কেন যোগটা PCl3 ছিল, PCl হয়নি কেন। তারা ফসফরাসের প্রবলেম সলভ করার জন্য একটা ক্লোরিন হইলে হবে না, ক্লোরিন লাগবে কয়টা? 3টা।
এই জন্য ফসফরাস ট্রাইক্লোরাইড যোগে 3টা ক্লোরিন থাকবে। আচ্ছা, তো যেহেতু ফসফরাসের সাথে ক্লোরিনের 3টা বন্ধন হয়েছে, তাহলে এই এই জোড়াগুলোকে, বন্ধনের যে জোড়াগুলো আছে, মানে বন্ধনের জোড়াগুলোর মধ্যে একটা ইলেকট্রন ফসফরাসের, একটা ইলেকট্রন ক্লোরিনের, তাহলে এই বন্ধনের যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলোকে আমরা বলবো বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 1টা 2টা 3টা। তাহলে আমি এই যোগের ক্ষেত্রে লিখে দিচ্ছি, খেয়াল করো। এই যোগের ক্ষেত্রে বন্ধন জোড় কয়টা, মানে বন্ধন হয়েছে কোন কোন জায়গায়, 3 জায়গায়। তাহলে বন্ধন জোড় পাচ্ছি কয়টা, এই যে একটা জোড়, 2টা জোড়, 3টা জোড়, তাহলে বন্ধন জোড় হচ্ছে 3টা। এবার আসো মুক্ত জোড় কয়টা। তো মুক্ত জোড় খেয়াল করো, এই যে ফসফরাসের এই 3টা বন্ধন জোড়, এটা তো বন্ধন করে নাই, মানে এটা হবে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন। বুঝতে পারছো? মানে যেটা বন্ধন করে নাই, মুক্ত অবস্থায় আছে, এই যে দেখো এই পরমাণুটা কিন্তু বন্ধন করে নাই, তাহলে এটা মুক্ত জোড়। একইভাবে ক্লোরিনের দিকে তাকাও, এই যে ক্লোরিনের এই ইলেকট্রন, এই জোড়টা এবং এই জোড়টা, 1 2 3। একইভাবে এই ক্লোরিনেও আমি 3টা পাবো, এই যে যে 3টা, এই 3টা। এবং একইভাবে এই ক্লোরিনেও আমি কয়টা পাবো, 3টা পাবো, এই যে এই 3টা। তাহলে ক্লোরিনের মধ্যে পাইলাম 3টা, 6টা, 9টা, এবং ফসফরাসে পাইলাম একটা, তাহলে কয়টা হইলো, টোটাল 10টা। তাহলে 3টা 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 9টা, আর এই ফসফরাসের মধ্যে পাইলাম একটা। তাহলে মুক্ত জোড় কয়টা পাইলাম, মুক্ত জোড় পাইলাম হচ্ছে 10টা। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া এগুলাকে কেন ধরেন নাই, এই যে এগুলা সবসময় মাথায় রাখবা, মুক্ত জোড় আর বন্ধন জোড় যখন আমরা হিসাব করব, তখন পরমাণুগুলোর শুধু সর্বশেষ শক্তি স্তরটা কাউন্টে নিব, বাকিগুলো না। দ্বিতীয় শক্তি স্তর কাউন্টে নিব না, মানে যেমন এখানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে 3য় শক্তি স্তর, ক্লোরিনের ক্ষেত্রেও 3য় শক্তি স্তর। এই যে যখন আমরা সমযোজী বন্ধন করব, তাদের ক্ষেত্রে শুধু সর্বশেষ শক্তি স্তর, সেটা দ্বিতীয় হোক প্রথম হোক, কোনো ম্যাটার করে না। জাস্ট যখনই নিব তখন সর্বশেষ শক্তি স্তরটা আমরা কাউন্টে নিব, কাউন্টে নিয়ে আমরা হিসাবটা বের করবো। তাহলে আমাদের এই যে যৌগ PCl3, এই যৌগের মধ্যে আমরা বন্ধন জোড় পাইলাম 3টা এবং মুক্ত জোড় পাইলাম আমরা 10টা। তাহলে এতটুকু যদি তুমি বুঝো, আমি তোমাদেরকে এখন কিছু কাজ দিয়ে দিচ্ছি। তোমরা পুরো যৌগটা একবার সমযোজী যৌগটা, এবং কমেন্টে আমার আনসার লিখে দিবা যে কয়টা মুক্ত জোড় পাইছো এবং কয়টা বন্ধন জোড় পাইছো। তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল যৌগ আমি দিয়ে দিচ্ছি। এই যৌগটা তোমরা এরকম বিন্যাস করবা, করে আমাকে আনসারটা কমেন্টে লিখবা। যৌগটার নাম হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। এই যৌগটা তোমরা আঁকো খাতায়, একে আমাকে কয়টা মুক্ত জোড় এবং কয়টা বন্ধন জোড় হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাও। তাহলে আজকে আলোচনা এতটুকুই।